রাজধানীতে মোবাইল ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ, এনইআইআর এর ত্রুটি সংশোধনে কাজ চলছে। ফার্মগেটে তেজগাঁও কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ। ব্যবসা বান্ধব পরিবেশ ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করার প্রতিশ্রুতি তারেক রহমানের। 2-3 দিনের মধ্যেই নিচ্ছেন বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব। মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ, ইসিতে আপিল করা যাবে আজ থেকে। আওয়ামী লীগের নির্বাচনে আসার প্রশ্ন অবান্তর, বলেছেন উপদেষ্টা রিজওয়ানা। টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত বিসিবি। বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনে আইসিসিকে বোর্ডের চিঠি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মোবাইল ফোন ব্যবসায়ীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় রবিবার রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীর কারওয়ান বাজার এলাকা। এনইআইআর চালুর প্রতিবাদ সহ কয়েক দফা দাবিতে রবিবার সকাল থেকে শুরু হওয়া কর্মসূচিকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয় আন্দোলনকারীদের। এ সময় বন্ধ ছিল যান চলাচল, ভোগান্তির শিকার হন যাত্রী ও পথচারীরা। এনইআইআর চালুর প্রতিবাদ সহ কয়েকটি দাবি নিয়ে কারওয়ান বাজার মোড়ে আন্দোলন করেন মোবাইল ফোন ব্যবসায়ীরা। এ সময় পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। পুলিশ টিয়ারশেল আর সাউন্ড গ্রেনেড ছুড়লে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। তারা অবস্থান নেন আশেপাশের গলি ও মার্কেটে। প্রায় 20 মিনিট পর আবারও হাতিরপুল সড়কে অবস্থান নিয়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকেন তারা। আইন শৃঙ্খলা বাহিনী ও সেনা সদস্যরা তাদের ধাওয়া দিলে শুরু হয় ইটপাটকেল নিক্ষেপ। পরিস্থিতি শান্ত করতে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। আবারও দুপক্ষে জড়িয়ে যায় সংঘর্ষে। রণক্ষেত্রে পরিণত হয় হাতিরপুল, পান্থপথ ও কারওয়ান বাজার সড়ক। বেলা 11টা থেকে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। থেমে থেমে চলে দুপুর 2:30টা পর্যন্ত। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। 57% ট্যাক্স ধরছে, আর এমনি 5% ট্যাক্স কোম্পানির লোকে। 57% ট্যাক্স ধরে আমাদের মোবাইল যত আছে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা সব মোবাইল বন্ধ করে দিছে 1 তারিখ থেকে। রাত্রে কেন টিভি যাবে? রাত 4টা বাজে বাসা টিভি যায়, 2টা বাজে টিভি যায়। আমরা কি দেশে নাগরিক না? আমাদের কি বউ বাচ্চা নাই? আমরা কি দোষ করছি? আপনি যে এনইআইআর সিস্টেমটা চালু করছেন, এই সিস্টেমটা 1 বছর ক্যাম্পেইন করেন, জনগণকে জানান। যদি জনগণ এটা অ্যাকসেপ্ট করে, আমাদের কোনো নাই, বাধা নাই। এরপর মোবাইল ফোন ব্যবসায়ীরা অবস্থান নেন হাতিরপুলের মোবাইল প্লাজার সামনে। সেখানে বিক্ষোভ করেন তারা। পাবলিকের কাছে আমাদেরকে সাজা রাখছে, আমরা নাকি ভাই চোরাই ফোন বিক্রি করি, অবৈধ বিক্রি করি, ফোন বিক্রি করি। আমাদের একটা ফোনে নাকি 10,000 আইমি নাম্বার। জীবনেও না ভাই, আমাদের দোকানে একটা মোবাইলে আইমি নাম্বার আরেকটার সাথে মিলে না। সর্বোচ্চ মহল থেকে আমাদের আশ্বাস দেওয়ার পরেও 1 জানুয়ারি এরপর দিনই এই এনইআরআই সিস্টেম ইমপ্লিমেন্ট করে। এ সময় ব্যবসায়ীদের ধৈর্য ধারণ করার আহ্বান জানান ডিএমপি রমনা জোনের ডিসি মাসুদ আলম। এটা সবাই বুঝবে, আপনাদের দাবি দেওয়া যদি ন্যায্য হয় সেটা অবশ্যই সরকার এটা বিবেচনা করবে। তো সেক্ষেত্রে আপনাদের এই যে দাবি দেওয়া যেগুলো আমরা শুনলাম, আমরা আমাদের লেভেল থেকে আমাদের যারা সিনিয়র আছে এবং আমাদের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে সর্বোচ্চ লেভেলের, সেখানে এই বিষয়গুলো আমরা উত্থাপন করব। সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী 1 জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে এনইআইআর ব্যবস্থা। মোবাইল নেটওয়ার্কে ব্যবহৃত সব হ্যান্ডসেটের IMEI নাম্বার জাতীয় ডাটাবেজে যুক্ত করার এই উদ্যোগের বিরোধিতা করে আসছিলেন মোবাইল ফোন ব্যবসায়ীরা। ওমর ফারুক, বাংলা ভিশন, ঢাকা। এদিকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব জানিয়েছেন, জনগণের তথ্য নিরাপদ করতে এনইআইআর এর ত্রুটি সংশোধনের কাজ চলমান রয়েছে। ক্ষতিগ্রস্ত বিটিআরসি ভবন রবিবার পরিদর্শনের পর এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। বলেন, বাংলাদেশের ইতিহাসে 60% কাস্টমস ডিউটি কমানোর নজির নেই, তবুও একটি মহল হুমকি দিয়ে দোকান বন্ধ করে ব্যবসায়ীদের ক্ষতির মুখে ফেলছে। 90 দিন পর ফোন ব্ল্যাকলিস্টিং শুরু হবে। ফলে এনইআইআর পুরোপুরি বাস্তবায়ন হলে ভোগান্তি কমে যাবে। এজন্য সরকার কারিগরি ও আইনি ব্যবস্থা নিয়েছে বলেও জানান তিনি। গত ডিসেম্বরে কলেজের ছাত্রাবাসে সংঘর্ষে নিহত শিক্ষার্থী সাকিবুল হাসান রানার হত্যার বিচারের দাবিতে রবিবার সকাল থেকে রাজধানীর ফার্মগেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে
তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। এতে ফার্মগেট মোড় সহ আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে সৃষ্টি হয় তীব্র যানজটের। প্রায় 4.5 ঘন্টা পর দুপুর 2টায় শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। গালমান শফির রিপোর্ট। সকাল 9:30 থেকে সড়ক অবরোধের কারণে ফার্মগেট, তেজগাঁও ও আশপাশের এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজট। এতে অফিসগামী মানুষ সহ সাধারণ যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। এছাড়া ফার্মগেট মোড় সহ আশপাশের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। গত বছরের 6 ডিসেম্বর রাতে তেজগাঁও কলেজের ছাত্রাবাসে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন উচ্চ মাধ্যমিক 2য় বর্ষের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা। আহত হওয়ার 4 দিন পর 10 ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনার পর থেকেই তার সহপাঠীরা দোষীদের বিচারের দাবিতে একাধিকবার সড়ক অবরোধ করে আন্দোলন করছেন তারা। শিক্ষার্থীরা জানান, দোষীদের গ্রেপ্তার ও বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। র্যাব, বিজিবি, ডিবি সবাই জানে যে কারা খুনি, তারা খুঁজে পাচ্ছে না। আমাদেরকে বলছে তারা খুঁজে পাচ্ছে না, অথচ তাদেরকে প্রকাশ্যে চলাফেরা করতে দেখা যাচ্ছে। আমাদের কলেজে প্রচুর রাজনীতি, আমাদের কলেজের রাজনীতি বন্ধ করতে হবে। কলেজের ভিতরে রাজনীতি আজীবনের জন্য নিষিদ্ধ করতে হবে। সাকিব হত্যায় যারা জড়িত, তাদের গ্রেফতার করে এবং তাদের যেই বিচারটা, সেই বিচারটা যেন তাদের করা হয়, এটাই আমাদের মূল দাবি। দীর্ঘ সময় সড়কে আটকে থাকার কারণে ক্ষোভ প্রকাশ করেন অনেকেই। গাড়ি পাচ্ছে না, এর জন্য কষ্ট করে হেঁটে যাওয়া হচ্ছে, এটা আমাদের জন্য একটা দুর্ভোগ করতে হচ্ছে এই আর কি। আমাদের এটা তো আমরা জানতেছি, আমরা ব্যবসা করতে আছি, আমরা দোকানে যাবো, দোকানে যেতে পারতেছি না, আমরা ঘরে নিয়েছি। সকাল 9টার দিকে বসে আছি, বিকাল এখন 12টা বাজতেছে। সিএনজিতে রোগী আছে, আমরা ইউজ করলাম, বললাম একটু যাবে লেগে, আমাকে যেতে দিল না, অনেকক্ষণ ধরে বসে রয়েছি আমরা। পুলিশ জানায় ঘটনার তদন্ত চলছে, এতে পুলিশের কোনো গাফিলতি নেই। আমাদের জায়গা থেকে কিন্তু আমরা আন্তরিক, আমাদের জায়গা থেকে ডিবির পক্ষ থেকে কিন্তু আমরা আন্তরিক এবং আমরা চেষ্টা করে যাচ্ছি। আমাদের দুটি টিম কিন্তু কাজ করছে এবং একই সাথে কিন্তু আমরা স্টুডেন্টদের সাথেও কিন্তু সরাসরি যোগাযোগ করছি, যাতে করে তারা তাদের তথ্যপাত্রগুলো যেন আমাদের কাছে দিতে পারে। দুপুর 2টার দিকে আন্দোলনের কর্মসূচি প্রত্যাহার করে নেয় বিক্ষোভকারীরা। সেখান থেকে আন্দোলনকারীদের 6 সদস্যের একটি প্রতিনিধি দলকে পুলিশ সচিবালয়ে নিয়ে যায় স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে আলোচনার জন্য। গালমান শফি, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি সরকার গঠন করতে পারলে ব্যবসায়ীদেরকে সাথে নিয়ে গৃহীত নীতিমালার আলোকে ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিতের আশ্বাস দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতরাতে দেশের শীর্ষ ব্যবসায়ী নেতাদের সাথে বৈঠকে তিনি এমন আশ্বাস দেন। পাশাপাশি গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করার আশাবাদও তিনি ব্যক্ত করেছেন সাংবাদিক প্রতিনিধি দলের সাথে। শুভ মাহফুজের রিপোর্ট। সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দলটির 7 দিনব্যাপী শোক কর্মসূচির 6ষ্ঠ দিনে বিএনপির গুলশান কার্যালয়ে যান দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীরা। রবিবার সন্ধ্যা 7টার দিকে গুলশান কার্যালয়ে যান বিজিএমইএ, বিসিআই, ডিসিসিআই, এফবিসিসিআই এর শীর্ষ ব্যবসায়ী নেতারা। বেগম খালেদা জিয়ার জন্য রাখা শোক বইয়ে স্বাক্ষর করেন তারা। পরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠক করেন। 2.5 ঘন্টার বৈঠকে জ্বালানি সংকট, আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ ব্যবসা খাতে বিরাজমান সমস্যাগুলো তুলে ধরেন ব্যবসায়ীরা। দীর্ঘদিন প্রাইভেট সেক্টরের ইনভেস্টমেন্ট স্থবির হয়েছে, সেটা আমরা বলেছি। আমরা শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন চেয়েছি। আমরা চেয়েছি যে ব্যুরোক্রেসি যে আমাদের হয়রানি বা বিভিন্ন পলিসিগতভাবে আমরা বাধাগ্রস্ত হচ্ছি, সেটা যাতে না হয়, এটা ডিরেগুলেট করার। তো যে কটা পয়েন্ট বলছি উনি ওয়েল নোট করেছেন এবং উনি যদি আল্লাহ তাকে রহমত করেন যে ক্ষমতায় আসে, তাহলে উনি চেষ্টা করবেন এগুলো অ্যাড্রেস করার জন্য। উনিও মনে করে যে যদি ওনারা যদি আসতে পারে, তাহলে ব্যবসায়ীদেরকে সাথে নিয়ে পলিসিগুলি যেখানে যেখানে দেওয়া দরকার, কিছু কিছু জায়গায় হয়তো পারা যাবে, কিছু কিছু জায়গায় হয়তো পারা যাবে না, বাট একটা ট্রান্সপারেন্সি আনার চেষ্টা করবে এবং ব্যবসায় সহায়ক একটা পরিবেশ সৃষ্টি করা হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, ব্যবসা ও বিনিয়োগের পরিবেশ নিশ্চিতে নীতিমালার মাধ্যমে সংস্কার বাস্তবায়নের আশ্বাস দিয়েছে তারেক রহমান। উনি আশ্বস্ত করেছেন সেই সমাধান করার পর ইতিমধ্যে আমরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে আমরা যে নীতিমালা প্রণয়ন করেছি, এই নীতিমালা আগামী দিনে কিভাবে বাস্তবায়ন করা হবে সেটা উনি বলেছেন। শুধু যে নীতিমালা আমরা প্রণয়ন করি না, এগুলো সমাধানের জন্য
কিভাবে বাস্তবায়ন করব, কিভাবে এগুলো অর্থায়ন হবে সেটাও আমরা বলেছি ওখানে। চেয়ারম্যান সাহেব বলেছেন এবং আমি মনে করি ব্যবসায়ীরা মনে করেন তাদের বিএনপির উপর একটা অনেক বড় আস্থা আছে। এর আগে সন্ধ্যায় তারেক রহমানের সাথে বৈঠক করেন প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিকরা। তারা জানান, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করার আশা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। উনি বলেছেন যে মুক্ত স্বাধীন গণমাধ্যমের জন্য যত যা যা করার উনি সেই অঙ্গীকার ব্যক্ত করেছেন এবং প্রত্যয় ব্যক্ত করেছেন। আমরা আশা করি তার নেতৃত্বে আগামীর বাংলাদেশ আমরা একটা স্বপ্নের বাংলাদেশ হিসেবে বিনির্মাণ করতে সক্ষম হব। সাংবাদিকরা যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে, গণমাধ্যমের স্বাধীনতার জন্য ওনার বাবা মা ও কাজ করে গেছেন, উনিও সর্বতভাবে সেটা করবেন। এদিন সকালে বেগম খালেদা জিয়ার জন্য খোলা শোক বইয়ে স্বাক্ষর করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। দেশকে ঐক্য ও সংহতির পথে এগিয়ে নিতে বিএনপির সাথে কাজ করবেন বলে জানান দলটির সাধারণ সম্পাদক সাইফুল হক। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। দু একদিনের মধ্যেই তারেক রহমান বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব নেবেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার সন্ধ্যায় সিলেটে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি। জানান, সিলেট থেকেই এবার নির্বাচনী প্রচারণা শুরু করবে বিএনপি। আগামী নির্বাচন নিয়ে বিএনপি কোনো শঙ্কাবোধ করছে না বলে জানান দলের মহাসচিব। আরও বলেন, মবক্রেসি গণতন্ত্রকে ধ্বংস করে দেয়, এটা থেকে বের হতে হবে। যে গণতান্ত্রিক বাংলাদেশ ছিল খালেদা জিয়ার স্বপ্ন, তা বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন তিনি। এর আগে মির্জা ফখরুল হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মাজার মসজিদে আসরের নামাজ আদায় করেন এবং মাজার জিয়ারত করেন। মাজারে ফাতেহা পাঠ এবং বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন। আমার মনে হয় যে আমরা দু একদিনের মধ্যেই তাকে আমরা চেয়ারম্যান করতে পারবো, কারণ অলরেডি আমাদের যেহেতু আমাদের চেয়ারম্যান দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের ছেড়ে চলে গেছেন, সুতরাং সেই জায়গায় অবশ্যই আমাদেরকে পূরণ করতে হবে। তিনি আমাদের প্রত্যাশা, সকলের প্রত্যাশা যে উনি সিলেট থেকেই তার নির্বাচনী প্রচারণা শুরু করবেন। বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে শ্রদ্ধা জানাচ্ছেন অসংখ্য মানুষ। রবিবারও জিয়ারত ও দোয়া করেছেন বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। দীর্ঘদিন নির্যাতন সয়েও দেশের প্রতি তার অঙ্গীকারের কথা সমাধিতে আসা মানুষের মুখে মুখে। মেজবা রহমানের রিপোর্ট। বেলা বাড়ার সঙ্গে রবিবারও সাধারণ মানুষের পদচারণায় ভরে উঠতে থাকে বেগম খালেদা জিয়ার সমাধিস্থল। শীতের তীব্রতা হার মেনেছে দুহাত তুলে মনোজাত করা মানুষের কাছে। জানাজায় অংশ নিতে না পারলেও কবর জিয়ারতের মাধ্যমে শোক জানানোর চেষ্টা অনেকের। আমি অস্ট্রেলিয়া থেকে আসছি। আমি আসছি এখানে খালেদা জিয়ার লাস্ট রেসপেক্ট দিতে। একজন ইম্পর্টেন্ট মানুষ ছিল দেশে, প্রথম ফিমেল প্রাইম মিনিস্টার আমাদের দেশে। ওনার প্রতি আমরা অনেক অনেক কৃতজ্ঞ, উনি আমাদের জন্য যা করেছেন। সো সেই জন্যই আমরা সুযোগ খুঁজছিলাম কখন আসতে পারি ওনার রুহের মাগফিরাতের জন্য। উনি মানে অনেক যুদ্ধ করে যেখানে আসছেন এবং দেশের জন্য উনি যেভাবে ত্যাগ করে গেছেন, এটা সত্যি ইন্সপায়ারিং আমাদের জন্য, এবং আমাদের এখান থেকে অনেক কিছু শেখার আছে। আমার মার লাগে আমি শুনি মানে আমার মারে বাংলাদেশ না হয়েছি, মার মুখে দেখতে না। খালেদা জিয়ার মৃত্যুতে গোটা দেশ নয়, পুরো এশিয়াতে একজন নারী নেতৃত্ব হারিয়েছেন বলে জানান সমাধিস্থলে আসা অনেকেই। বেগম জিয়ার কবরে শ্রদ্ধা জানান বিভিন্ন আসনে বিএনপি মনোনীত প্রার্থীরাও। এই শোককে শক্তিতে রূপান্তর করে আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি এবং আগামী নির্বাচনের জন্য আমরা জনগণকে সাথে নিয়ে যেন একটি সুন্দর, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন, যেটার জন্য আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া লড়াই করেছেন বাংলাদেশের মানুষের ভোটের অধিকারের জন্য, সেই অর্জনটা আমরা তুলতে যাচ্ছি। ছেলে মেয়েদেরকে, বোনদেরকে নিয়ে ওরা দেখতে চায় যে মা কোথায় শুয়ে আছে চিরনিদ্রা। আজীবনের জন্য মা না ফেরার দেশে চলে গেছেন, তাই আমরা একটু আসি। সমাধিস্থলে মানুষের ভিড় বলে দিচ্ছে সময় গড়লেও মানুষের হৃদয়ে অম্লান হয়ে থাকবে খালেদা জিয়ার স্মৃতি। মেজবা রহমান, বাংলা ভিশন, ঢাকা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ হয়েছে রবিবার।
অন্যদিকে প্রার্থিতা বাতিলে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করা যাবে আজ থেকে। মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা আজ থেকে 9 জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। 10 থেকে 18 জানুয়ারির মধ্যে আপিল শুনানি ও নিষ্পত্তি হবে। 20 জানুয়ারি মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। প্রতীক বরাদ্দ দেওয়া হবে 21 তারিখ। ইসির তথ্য অনুযায়ী ঢাকা মহানগরের 20টি সংসদীয় আসনে মোট 238 জন প্রার্থীর মধ্যে 163 প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বাতিল করা হয়েছে 75 জনের। মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের মাধ্যমে ঢাকা 13 এবং 15 আসনে মোট 20টি মনোনয়নের মধ্যে 8টি বাতিল করা হয়েছে। এর মধ্যে 12টি বৈধতা পেয়েছে বলে জানিয়েছেন ঢাকা জেলার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইউনুস আলী। মনোনয়নপত্র বেসিক্যালি 1% ভোটারের গড়মিল, সরকারি চাকরি হতে অবসর গ্রহণের 3 বছর অতিবাহিত না হওয়া, হলফনামার বিভিন্ন ত্রুটি, মনোনয়নপত্র যথাযথভাবে বিশেষ করে তৃতীয় অংশ পূরণ না করা ইত্যাদি কারণে মনোনয়নপত্র সমূহ বাতিল করা হয়েছে। পাশাপাশি 2 জন প্রার্থীর দলীয় মনোনয়ন সঠিক না থাকার কারণেও বাতিল করা হয়েছে। মনোনয়নপত্র বাতিল বা গ্রহণ উভয়ের বিরুদ্ধে আপিলের বিধান রয়েছে নির্বাচন কমিশনে। আগামী 5 থেকে 9 জানুয়ারির মধ্যে বাতিল বা গ্রহণের বিরুদ্ধে সংশ্লিষ্ট প্রার্থীগণ রিটার্নিং অফিসারের কার্যালয় হতে আদেশের কপি সংগ্রহ করে যথাযথ পদ্ধতিতে আপিল দায়ের করতে পারবেন। বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধে আইনি দিক সরকার পর্যালোচনা করছে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার প্রতিক্রিয়ায় তিনি বলেন, এ বিষয়ে চুপ থাকার সুযোগ নেই। রবিবার সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সঙ্গে মতবিনিময় সভায় তথ্য উপদেষ্টা গণভোটের পক্ষে সরকারের ন্যারেটিভ প্রচার করতে গণমাধ্যমের সহযোগিতা চান। নির্বাচন যথাযথ প্রক্রিয়ায় এগুচ্ছে জানিয়ে তিনি বলেন, নির্বাচন বানচালে ষড়যন্ত্র চলছে, তবে এখন পর্যন্ত পরিবেশ গ্রহণযোগ্য আছে বলেও মন্তব্য তার। আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ আছে কিনা প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত তাদের কার্যক্রম নিষিদ্ধ, তাই দলটি নির্বাচনে অংশ নেওয়ার প্রশ্ন অবান্তর। নির্বাচনের জন্য প্রশাসন সহ সবার প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। খেলার খবর ক্রিকেট। উগ্র রাজনৈতিক সাম্প্রদায়িকতার কারণে মুস্তাফিজুর রহমানের আইপিএলে খেলা নিষিদ্ধ করায় টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের জন্য আইসিসিকে চিঠি দিয়েছে বোর্ড। শনিবার আইপিএলে মুস্তাফিজের সাথে চুক্তি বাতিল করতে কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড। ভারতের ধর্মীয় নেতারা ও ক্ষমতাসীন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ আইপিএলে মুস্তাফিজকে বয়কটের ডাক দিলে নাইট রাইডার্স কর্তৃপক্ষকে এই নির্দেশনা দেয় বিসিসিআই। কিন্তু বিষয়টিকে সহজভাবে নেয়নি বাংলাদেশ। ক্রীড়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের নির্দেশনার পর 17 জন বোর্ড পরিচালক সভায় বসেন। দেশের ক্রিকেটের মর্যাদা ও ভারতে উগ্র সাম্প্রদায়িক নীতির প্রেক্ষিতে ক্রিকেটারদের নিরাপত্তার স্বার্থে এই বিষয়ে কঠোর অবস্থান নিতে বাধ্য হয় বিসিবি। টি-20 বিশ্বকাপে গ্রুপ পর্বে বাংলাদেশের 4টি ম্যাচই হওয়ার কথা ভারতে। সূচি অনুযায়ী 3টি ম্যাচ হওয়ার কথা কলকাতায়, শেষ ম্যাচটির ভেন্যু মুম্বাই। কিন্তু সরকার ও বোর্ড পরিচালকরা মনে করছেন, ভারতে উগ্র সাম্প্রদায়িকতা যেভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে, সেখানে ক্রিকেটারদের নিরাপত্তার শঙ্কা থেকেই যাচ্ছে। আইসিসিকে বিষয়টি জানিয়ে মেইল করেছে বিসিবি, তবে রবিবার বন্ধ থাকায় আইসিসি থেকে কোনো জবাব আসেনি। এদিকে ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, বিশ্বকাপের প্রস্তুতি সম্পন্ন, তাই বিসিবির এই খামখেয়ালিপনা অনুরোধ রাখা সম্ভব নয়। দেশের প্রচলিত আইনে কিছু রাজনৈতিক দলের কার্যক্রম বন্ধ আছে। এ বিষয়টি আগামী জাতীয় নির্বাচন অংশগ্রহণমূলক হবার ক্ষেত্রে বাধা নয় বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। রবিবার রাজধানীর গুলশান 90 নম্বর সড়কে বিএনপির নির্বাচন পরিচালনা অফিসে কমিটির প্রথম সভা শেষে সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। জাতীয় নির্বাচনের বিষয়ে বিএনপি কোনো কিছু গোপন করতে চায় না জানিয়ে নজরুল ইসলাম খান বলেন, নির্বাচনে জয় পেতে বিএনপির কৌশলের প্রয়োজন হবে না। ফ্যাসিস্ট সরকারের পতন হলেও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয়নি মন্তব্য করে নজরুল ইসলাম খান বলেন, অবাধ নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে। এই নির্বাচন যাতে অবাধ সুষ্ঠু হয় সেটার ব্যাপারেও সোচ্চার বিএনপি। এখন থেকে নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র হিসেবে মাহদি আমিনকে দায়িত্ব দেওয়ার কথাও জানান তিনি। পরিচালনা কমিটির প্রথম বৈঠকে অসুস্থতার কারণে উপস্থিত হতে পারেননি কমিটির সদস্য সচিব রুহুল কবির রিজভী। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে।
রাজধানীতে মোবাইল ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ, NEIR এর ত্রুটি সংশোধনে কাজ চলছে। ফার্মগেট তেজগাঁও কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ। ব্যবসা বান্ধব পরিবেশ ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করার প্রতিশ্রুতি তারেক রহমানের। 2-3 দিনের মধ্যেই নিচ্ছেন বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব। মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ, ইসিতে আপিল করা যাবে আজ থেকে। আওয়ামী লীগের নির্বাচনে আসার প্রশ্ন অবান্তর বলেছেন উপদেষ্টা রিজওয়ানা। টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত বিসিবির। বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনে আইসিসিকে বোর্ডের চিঠি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews।